জয়তু রাম কৃষ্ণ জয় ভবভয় হারি জয়তু পরম ব্রহ্ম জয় নররূপ হারি জয়তু রাম কৃষ্ণ জয় ভয় ভব হারি কাম কাঞ্চন আধারে ধরণী ডুবিল হেরে কাম কাঞ্চন আধারে ধরণী ডুবিল হেরে তুমি উদিলে সূর্য অমৃত বীর্য যুগে যুগে অবতারে তুমি উদিলে সূর্য অমৃত বীর্য যুগে যুগে অবতারে জয়তু রাম কৃষ্ণ জয় ভয় ভব হারি
ॐ तव कथामृतं तप्तजीवनं कविविरचितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। आज আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সকলেই জানেন যে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম থেকে এই অনুষ্ঠানটি সাপ্তাহিক সম্প্রচারিত হয় প্রতি শুক্রবার। তো আজও আমরা কথামৃতকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আছেন, যারা দূর থেকে দেখছেন শুনছেন, তাদের প্রত্যেককেই আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার ও অভিনন্দন জানাই। আমরা এর আগে কথামৃতের যে অংশটুকু পড়েছি বা গতদিন যে আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি মাস্টারমশাই যা বর্ণনা করেছেন যে ঠাকুর গেছিলেন প্রাণগোপাল মুখোপাধ্যায়ের বাড়িতে শ্যামপুকুর বাটিতে। সেটি তারিখটি ছিল 2রা এপ্রিল 1882। সেই দিনেরই কন্টিনিউশন চলছে আবার সেটা, যে প্রথমে ঠাকুর গেলেন প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাড়িতে, তারপরে ওখান থেকে দুপুরে 1টা-2টোর সময় পৌঁছেছিলেন। তারপরে উনি গেছিলেন ক্যাপ্টেনের বাড়িতে, ক্যাপ্টেনের বাড়ি হয়ে বিকেল 5টা নাগাদ কমল কুঠিরে এসে উপস্থিত হয়েছেন ওই দিন অর্থাৎ 2রা এপ্রিল 1882। তো এখানে এসেই মাস্টারমশাই এসে পৌঁছেছেন কটার সময়? 5টা নাগাদ এসে পৌঁছেছেন। ঠাকুর আমরা মাস্টারমশাই যে বর্ণনা পাই তাতে দেখি যে এই কথামৃতের একটি বৈশিষ্ট্যই হলো যে যখন যেখানে যান সেই সমস্তটা যে আমাকে বুঝিয়ে দেন বা তার সেই সম্বন্ধে একটা ধারণা করিয়ে দেয়। তো কথামৃত মাস্টারমশাই আমাদেরকে কেশব সেনের বাড়িতে এসেছেন তো কমল কুটিরে। তো এইখানে আসা মাত্রই মাস্টারমশাই কথামৃতকার আমাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ সিনেমাতে যেরকম অতীতের কিছু ঘটনাগুলো বলতে থাকে, বলে সেগুলো আবার আমাকে নূতন সামনে ঘটনাতে নিয়ে আসেন। মাস্টারমশাইও সেরকম ফ্ল্যাশব্যাকে নিয়ে যাচ্ছেন আমাদের, যে কেশব সেনের সাথে যে প্রথম যে সাক্ষাৎকার হয়েছিল সেই বর্ণনা আছে, তার পরবর্তীকালের কিছু ঘটনাগুলো পরপর আছে বলে তারপরে উনি সেইভাবে শুরু করছেন আজকের প্রসঙ্গে। তো আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু পাঠ করে নিই, গতদিন যে জায়গায় ছেড়েছি তারপর থেকে আমরা একটু পাঠ করে নিই, তারপরে আমরা আবার এটা নিয়ে আলোচনা করা যাবে। তো এখন দেখছি যে 2রা এপ্রিল 1882, এটি হলো উদ্বোধন কথামৃতের 40 পাতা। 1879 ভাদ্রোৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপবনে লইয়া যান। 15ই সেপ্টেম্বর সোমবার 31শে ভাদ্র 1286 কৃষ্ণা চতুর্থী আবার 21শে সেপ্টেম্বর কমলকুটিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান। এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্ম ভক্ত সকলে তাহার ফটো লওয়া হয়। ঠাকুর দণ্ডায়মন সমাধিস্থ, হৃদয় ধরিয়া আছেন। 22শে অক্টোবর 6ই কার্তিক
মহাষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া ঠাকুরকে দর্শন করিলেন, তাহাদের দর্শন করিলেন। তারপরেও আছে 1879 29 অক্টোবর বুধবার কোজাগরী পূর্ণিমা বেলা 1টার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান। স্টিমারের সঙ্গে 1খানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙ্গি, প্রায় 80 জন ভক্ত সঙ্গে পতাকা, পুষ্প পল্লব, খোল, করতাল, ভেরি হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমারে হইতে আনেন। গান গাইতে গাইতে সুরধ্বনির তীরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে। ব্রাহ্ম ভক্তগণও পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে সঙ্গে আসিতে লাগিলেন। সচ্চিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন, তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ। এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন। উপাসনার পর ঠাকুর বলিতেছেন, তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম মায়া জীব জগৎ, ভাগবত ভক্ত ভগবান। কেশবাদী ব্রাহ্মভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন, বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন, মহাশয় এখন অত দূর নয়, গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলবে গোড়া। শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন, বেশ, তোমরা অর্থাৎ ব্রাহ্মরা যত দূর পারো তাহাই বলো। কিছুদিন পর 13ই নভেম্বর 28শে কার্তিক 1879 কালী পূজার পরে রাম, মনমোহন, গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। 1880 খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কমলকুটিরে কেশবের সঙ্গে দেখা করিতে আসিয়াছিলেন। তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন। তাহারা বলিয়াছেন, কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বলিলেন, দক্ষিণেশ্বরে পরমহংস সামান্য নহেন, এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নাই, ইনি এত সুন্দর, এত অসাধারণ ব্যক্তি, ইহাকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হবে, অযত্ন করলে এর দেহ থাকবে না, যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয়। ইহার কিছুদিন পর 1881 মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান। তখন রাম, মনমোহন, জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। 1803 শকাব্দ 1 শ্রাবণ কৃষ্ণা চতুর্থী শুক্রবার 15ই জুলাই 1881 কেশব আবার শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে হইতে স্টিমারে তুলিয়ালন। 1881 নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর শোভাগমন করেন ও উৎসব হয়, তখনও কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন। শ্রীযুক্ত তৈলক্য প্রভৃতি গান করিয়াছিলেন। 1881 ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান। শ্রীযুক্ত কেশবও গিয়াছিলেন। বাটিটি ঠনঠনে বেচু চাটুর্যের স্ট্রিটে রাজেন্দ্র রাম ও মনমোহনের মেসমশাই। রাম ও মনমোহন ব্রাহ্মভক্ত। রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন ও নিমন্ত্রিত করেন। আমরা আরও আছে এগিয়ে যাব, তার আগে যে দুটো ঘটনা আমরা দেখলাম সেটা একটু আলোচনা করি। দেখি যে এর আগের দিনে যে প্রসঙ্গ হয়েছিল সেখানে এসে গেছে যে ঠাকুর বলেছেন কেশবকে যে তোমরা যে বক্তৃতা দাও সকলের উপকারের জন্য, কিন্তু ঈশ্বর লাভ করে ঈশ্বর দর্শন করে বক্তৃতা দিলে উপকার হয়, তার আদেশ না পেয়ে লোকশিক্ষা দিলে উপকার হয় না। এই প্রসঙ্গ হয়েছে। আর একটি প্রসঙ্গ হয়েছে যে ঠাকুরের ঠাকুরের সম্বন্ধে কেশববাবুর যে ধারণা, সেই কথাগুলো তিনি ইন্ডিয়ান মিরর পত্রিকাতে সংবাদপত্রে প্রকাশ করেন।
এবং সেখানে তিনি বলেছিলেন যে আমরা অল্পদিন হইল দক্ষিণেশ্বরে পরমহংস রামকৃষ্ণকে বেলঘরের বাগানে দর্শন করেছি। তাহার গভীর অন্তর্দৃষ্টি বালক স্বভাব দেখিয়া আমরা মুগ্ধ হইয়াছি। তিনি শান্ত স্বভাব, কোমল প্রকৃতির, আর দেখিলেই মনে হয় সর্বদা জগতে আছেন। এইসব তিনি ঠাকুরের সম্বন্ধে লিখেছেন। এটি হয়েছে 1875। প্রথম তাহলে আমরা কি দেখছি যে 1875-এ মথুরবাবুর শরীর যায় 1872। তারপরে সেই সব তার কিছুদিনের পরেই সেই সময় মাকে ঠাকুর ষোড়শী রূপে পুজো করেন। তারপরে 1875 অর্থাৎ 3 বছর পরে আমরা দেখছি ঠাকুর কেশবের সাথে প্রথম সাক্ষাৎ করেন, এবং সাক্ষাৎ করতে গিয়েই তিনি তখন তাকে নমস্কার করেন, কেশবও তাকে নমস্কার করলেন। এটি একটু মনে রাখার মতন, মানে কেশব সেন এখনও জানেন না ঠাকুরকে নমস্কার করতে, প্রণাম করতে শেখেননি। তো ঠাকুর ওটিও শেখাবেন কেশবকে, সেটাই আমরা আসব পরবর্তীকালে। আর সেখানে ঠাকুর কি বললেন যে তোমার লেজ খসেছে, অর্থাৎ তুমি সংসারেও থাকতে পারো আর সংসারের বাইরেও থাকতে পারো। অর্থাৎ ব্যাঙাচির যেরকম হয়, যখন লেজ থাকে সে জলের মধ্যে থাকে, অর্থাৎ সংসারে থাকে। যখন লেজটা খুলে যায় তখন কি হয়, তখন সে জলেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে। অর্থাৎ কেশব সংসারেও থাকতে পারে আবার সংসারের বাইরেও থাকতে পারে, এই নিয়ে কথা হয়েছে ওই সময়। তারপরে এই বক্তৃতা নিয়ে আলোচনা যে তোমরা উপদেশ দাও, আদেশ পেয়েছো কি না, তো সেই নিয়েও প্রসঙ্গ হয়েছে। তারপরে পত্রিকাতে যে ঠাকুরের সম্বন্ধে বলা হয়েছে এইগুলো হয়ে গেছে। আজকে শুরুতেই যেটা পড়লাম যে ঠাকুরের যে কয়েকটি মূল্যবান মানে খুব ছবি আমরা পাই, যেগুলো মানে অমূল্য সম্পদ আমাদের বিশ্বের ইতিহাসে, যে অবতারের ছবি তো কোথাও পাওয়া যায় না, সেগুলো আঁকা হয়, কারো কেউ চিন্তা করে কল্পনা করে তুলিতে দিয়ে তারা সেগুলো ছবিটা ফুটিয়ে তুলেন। কিন্তু একমাত্র অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের ছবি আমরা পাই। সেই ছবিগুলো কিন্তু এই প্রথম একটি ছবি তোলা হচ্ছে, সেটি হচ্ছে 21শে সেপ্টেম্বর কমল কুটিরে তোলা হয়েছে। তারিখটা হলো 1879। কেশবের সাথে পরিচয়ের 4 বছর পরে ছবিটা তুললার ব্যবস্থা হয় কেশব কমল কুটির। কমল কুটির হলো এটি শিয়ালদার কাছেই, এখন সেটা ভিক্টোরিয়া কলেজ হয়ে গেছে। সেখানে কেশব সেনের সমাধি আছে। ওখানে বাড়িটি এখনও পুরানো বাড়ি আছে। ওর সামনে অদ্বৈত আশ্রম বা এদিকে শিয়ালদা স্টেশন, স্বামীজির বাড়ি, এইসবগুলো আছে পাশাপাশি। তো কথামিত ভবনও হয়েছে। তো যাক, তো সেখানে প্রথম কি ওই ছবি একটি তোলা হয়, যেটি দেখা যায় ঠাকুর হাত তুলে আছে, বুকের সামনে এইরকম করে একটি হাত রেখেছেন আর উপরে আরেকটি হাত আছে। এই যে সামনে অনেকে হৃদয়রাম ধরে রয়েছে, ঠাকুর দাঁড়িয়ে আছেন দণ্ডায়মান সমাধিস্থ, আর নিচে অনেকে বসে আছেন। এই ছবিটি ওই সময় তোলা হয়, এই একটি অমূল্য সম্পদ আমাদের কাছে। তো সেইটি হয়েছে। আর কি হয়েছে, দেখা যাচ্ছে যে কেশব সেন ঠাকুরকে নিয়ে গান করতে করতে একবার স্টিমারে একখানি বজরা, 6খানি নৌকা, 2খানি ডিঙ্গি আর 80 জন ভক্ত, এত সব নিয়ে কেশব সেন যাচ্ছেন দক্ষিণেশ্বরে। ঠাকুরকে নিয়ে তিনি আনন্দ করছেন, ঈশ্বরের নামে মেতে উঠেছেন, আর সেখানে ঠাকুরের মাঝে মাঝে সমাধিস্থ হচ্ছেন। ওই প্রসঙ্গে কেশব সেনের সাথে বলতে গিয়ে ঠাকুর বলছেন, তোমরা যে বলো ব্রহ্ম আত্মা ভগবান, ব্রহ্ম জীব জগৎ আর একটা ভাগবত ভক্ত ভগবান, তাহলে তোমরা তো বলে থাকো, তা ঠিক আছে, তাহলে তোমরা এটাও বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব। ভাগবত ভক্ত ভগবান যেরকম তোমরা বলছো, তো এখানে গুরু কৃষ্ণ বৈষ্ণবটা বললে তোমাদের বলো। তখন কেশব বলছেন না, এত দূর না। অর্থাৎ তাদের মধ্যে এখনও যে কিছুটা দেখা যাচ্ছে যে সংকীর্ণতা, ঠাকুর যেন সমস্ত কিছু ভাঙতেই এসেছেন, তো যে নূতন একটি বিহীন সম্প্রদায় তৈরি করবেন, যেখানে কোনো গোড়ামি থাকবে না,
যেখানে যার চিন্তাভাবনাগুলো বিজ্ঞানকে দিয়ে যাচাই করে নেওয়া যেতে পারে। এখানে ধর্ম একমাত্র শ্রীরামকৃষ্ণের ধর্মই বৈজ্ঞানিক পদ্ধতিতে টেস্টেড বলা যেতে পারে। পৃথিবীতে এখানে কোনো বুজরুকি নেই, কোনো তাকতুক নেই, ভাষ্য বার করানো নেই, কোনো সিদ্ধাই নেই, এইসব দেখানো হয় না। কেন ঠাকুর পিওরলি আধ্যাত্মিকতার জন্যেই, মানুষের মানব মনের উন্নতির জন্যেই যেটা প্রয়োজন সেই ভাবনাগুলো ঠাকুর আমাদেরকে দিয়েছেন। এই যায় কথা আমি তো আমরা পাই, ঠাকুরের জীবনেও পাই। কাজেই তিনি সম্প্রদায় তৈরি করতে আসেননি। ছোট ছোট সম্প্রদায়গুলো তাদের ভুলগুলো শুধরে দিয়ে তাদেরকে উচ্চ যেন মহাসমুদ্রে তাদেরকে মিলিয়ে দেবেন, সেই ভাবনাটি। তাই তিনি বলছেন যে কেশব সেন বলছেন অত দূর নয়, অত দূর করলে এখন কেউ যদি গুরু কৃষ্ণ বৈষ্ণব বলেন তাহলে অনেকে গোড়া বলবে। শ্রীরামকৃষ্ণ বলছেন থাকো থাকো, তো আর বললেন যত দূর পারো তাই নাও। তো এই গেল ওই দিনের প্রসঙ্গ। তারপরেও আমরা দেখি যে মাস্টারমশাই এই ঘটনাগুলো 1880 সালের ঘটনাও তুলে দিয়েছেন। দিয়ে আরেকটি বিশেষ ঘটনা ওখানে আসছে যে রাজেন্দ্র মিত্রের বাড়ির ঘটনা। রাজেন্দ্র মিত্রের বাড়িতে তিনি ঠাকুর আসছেন 1881 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। ঠাকুর নিমন্ত্রিত হয়ে আসছেন, সেখানেও কেশব এসেছেন নিমন্ত্রিত হয়ে। কিন্তু কেশব সেনের কি ঘটেছিল সেটা আমরা একটু পাঠ করে আবার আলোচনা করব। কেশবকে যখন সংবাদ দেওয়া হলো তখন তিনি ভাই অঘোরনাথের শোকে অশৌচ গ্রহণ করিয়াছিলেন। প্রচারক ভাই অঘোর 24শে অগ্রহায়ণ 8ই ডিসেম্বর বৃহস্পতিবার লখনৌ শহরে দেহত্যাগ করেন। সকলে মনে করিলেন কেশব বুঝি আসিতে পারিবেন না। কেশব সংবাদ পাইয়া বলিলেন, সে কি, পরমহংস মশাই আসিবেন আর আমি যাইব না? অবশ্যই যাইব, অশৌচ, তাই আমি আলাদা জায়গায় বসব। মনমোহনের মাতা ঠাকুরানী পরম ভক্তিমতী শ্যামাসুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন। রাম খাবার সময় দাঁড়াইয়াছিলেন। যেদিন রাজেন্দ্রর বাটিতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেন সেদিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন। ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ। তাহলে এই জন্যেই বলছিলাম এটি একটি বিশেষ দিন। একটি কি যে রাজেন্দ্রের বাড়ি যখন গেছেন সেই দিনে কেশবের অশৌচ চলছে, কিন্তু কেশবের দেখুন কীরকম ভাবনাটা, সামাজিক প্রথা অনুযায়ী অশৌচ চললে ওই জায়গায় আসা যায় না, কোনো অনুষ্ঠানে আসবেন না, খাবেন না। কিন্তু কেশব ঠাকুরের সংস্পর্শে এসে তার মনের মধ্যে কীরকম উদার ভাব এসে গেছে যে তিনি ঠাকুরের প্রতি তার টান, তার প্রতি যে শ্রদ্ধা, সেটি দেখিয়ে তিনি বলছেন, সে কি, পরমহংস মশাই আসছে আর আমি যাব না? তা হয় না। তাতে অনেকেই ভেবেছেন যে কেশব সেন আসবে না, অশৌচ চলছে। তখন উনি বলছেন, অশৌচ তো কী হয়েছে, আমি আলাদা জায়গায় বসবো, আলাদা কিছু খাবো, এইভাবে তিনি আসছেন। যে কেশব সেন একসময়, এটি গেল 1881 সালের কথা, আর 1875 সালে আমরা কি দেখেছি, কেশব ঠাকুরের সাথে ভাব বিনিময় করেছেন ঠিকই, কিন্তু সেখানে তার সেরকম শ্রদ্ধা, সম্মান, নমস্কার, প্রণাম এইসবগুলো কিন্তু সেই সময় ছিল না। সেটি কিন্তু এই সময়ে এসে গেছে। সেই ঘটনা আমরা আবার আগে আসব। আরেকটি ঘটনা বিশেষ হলো, যেমন আমি বললাম যে ঠাকুরের একটি ছবি তোলা হয়েছিল 21শে সেপ্টেম্বর কমল কুটিরে, সেটা 1879-তে, আর 1881-র এই নভেম্বর মাসে চীনা বাজারে একটি ফটো তোলা হয়, এই পরিচিত ফটো, যেটিতে একটি পিলার আছে, স্টুডিও বলা হয় ফটোটা। পিলারে ঠাকুর হাতটা রেখেছেন আর থামের উপরে হাত রেখেছেন, ঠাকুর কোট পরে বেশ দাঁড়িয়ে আছেন সমাধিস্থ। এটিও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে। ঠাকুরের যে কয়েকটি ছবি পাওয়া যায় এই কেশবের মাধ্যমেই কিন্তু ঘটনাগুলো ঘটে যাচ্ছে। অর্থাৎ কেশবের জন্য ঠাকুর ডাবচিনি মানছেন, মা কালীর কাছে প্রার্থনা করছেন তার শরীর সুস্থ হোক। তো তারই বুঝতে হবে যে ঠাকুর এত করছেন মানে ওর পিছনে কিছু রহস্য আছে।
সেই রহস্যগুলো আমরা যতই দেখব এই উন্মোচন হচ্ছে একে একে, যে এই ফটোটি যদি আমাদের কাছে না থাকতো, ঠাকুরের অবতারত্ব নিয়েও যেন আমাদের কাছে বৈজ্ঞানিক দৃষ্টিতে একটি সাক্ষ্য প্রমাণ যে তিনি আছেন, তার এরকম ছিলেন, সেটি একটি প্রমাণ। আর তারপরে দেখছি এখানে আছে উৎসবের দিবসে ওই দিনে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করিলেন। 1882 জানুয়ারি মাঘোৎসবের সময় শিমুলিয়ার ব্রাহ্ম সমাজের উৎসব। জ্ঞান চৌধুরীর বাটিতে দালানে ও উঠানে উপাসনা ও কীর্তন হয়। শ্রীরামকৃষ্ণ ও কেশব নিমন্ত্রিত হইয়া উপস্থিত হইয়াছিলেন। এই স্থানে নরেন্দ্রের গান ঠাকুর প্রথম শোনেন ও তাহাকে দক্ষিণেশ্বরে যাইতে বলেন। আরেকটি বিশেষ ঘটনা আমরা কি দেখছি, 1882 জানুয়ারিতে সেখানে একটি ব্রাহ্ম সমাজের উৎসব চলছে। সেই সময় সেখানে নরেন এসেছেন, এসে সেইখানে গান গেয়েছেন, তাতে ঠাকুর শুনে মোহিত হয়ে তাকে ডেকেছেন। তারপরের ঘটনাটি এরকম যে 1882 খ্রিস্টাব্দের 23শে ফেব্রুয়ারি 12ই ফাল্গুন বৃহস্পতিবার কেশব শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আবার দর্শন করিতে আসেন। সঙ্গে জোসেফ কুক, আমেরিকান পাদ্রী মিস পিগট, ব্রাহ্ম ভক্তগণও কেশবের ঠাকুরকে ব্রাহ্ম ভক্তগণ সহ কেশব ঠাকুরকে স্টিমারে তুলিলেন। কুক সাহেব শ্রীরামকৃষ্ণের সমাধি অবস্থা দেখিলেন। শ্রীযুক্ত নগেন্দ্র এই জাহাজে উপস্থিত ছিলেন। তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করতে যান। তাহলে 1882 ফেব্রুয়ারি মাসের কথা। মাস্টারমশাই ঠাকুরকে যিনি কথামৃত লিখেছেন, তিনি ঠাকুরকে প্রথম দেখেন মার্চ মাসে 1882। তাহলে তার প্রায় এক মাস আগের ঘটনা এটা। তো এইখানে তিনি কি হয়েছে যে ওখানে যে নগেন্দ্র যে ভদ্রলোক ছিলেন, তার কাছ থেকে মাস্টারমশাই ঠাকুরের সম্বন্ধে শুনে আমরা তো বেশি সকলেই এরকমই জানি যে মাস্টারমশাই তার দক্ষিণেশ্বরে গেছেন, তিনি বরানগর থেকে গেছেন এবং ঘুরতে ঘুরতে ওখানে বাগানবাড়ি দেখতে গেছেন। সে তো ঠিকই বাগানবাড়ি দেখতে গেছেন, কিন্তু ঠাকুরের সম্বন্ধে তিনি শুনেছিলেন, একবারে শুনেননি তা নয়, কিন্তু তিনি সেটাই বলছেন তো, তাহার মুখে সমস্ত শুনিয়া মাস্টার 10-15 দিনের মধ্যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। এখানে আরেকটি ভাবার বিষয় যে ঠাকুর যে পাদ্রী সাহেব আছেন তাকে নিয়ে, জোসেফ কুককে নিয়ে, সবাইকে নিয়ে তিনি জাহাজে স্টিমারে উঠেছেন। ঠাকুরের ভাব হচ্ছে, সমাধি হচ্ছে, এটি কুক সাহেব দেখছেন। ঠাকুর যেন একটি সর্বধর্ম সমন্বয় করছেন। তিনি নিজে ব্যক্তিগত জীবনে, তার জীবনে তিনি একই জায়গায় সেই সমন্বয় করেছেন, অর্থাৎ তিনি তার উপলব্ধিতে হয়ে গেছে, তিনি প্রত্যক্ষ করেছেন যে সব ধর্ম একই জায়গায় পৌঁছয়। কিন্তু এখন ঘটনাগুলো এরকম ঘটছে, সেগুলো যেন সমাজের কাছে ইতিহাসের পৃষ্ঠা ধরে আমরা সেই জায়গাগুলোতে যেতে পাচ্ছি যে ঠাকুর এগুলো বাইরে প্র্যাকটিক্যাল করেছেন। থিওরিটিক্যাল উনি ল্যাবরেটরিতে, নিজের অন্তরের ল্যাবরেটরিতে তিনি রিসার্চ করে দেখে নিয়েছেন যে সেখানে ধর্মগুলো সব এক জায়গায় যায়। এখন সেটা বাইরে সবাইকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছেন। এটি তার 3 মাস পরে এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণ কমলকুটিরে কেশব সেনকে দেখতে আসেন। তাহার একটু বিবরণ এই পরিচ্ছেদে দেওয়া হলো। তাহলে এতক্ষণ যে প্রসঙ্গগুলো হলো, এগুলো ওই যে বলছিলাম ফ্ল্যাশব্যাক যেরকম সিনেমার মধ্যে হয়, এতক্ষণ চলল। এরপরে মাস্টারমশাই বর্ণনা করছেন যে কুটিরে যাওয়ার পরে 5টার সময় যে গেলেন, তারপরে ঘটনাগুলো কি হলো আমরা একটু পাঠ করে আবার আলোচনা করব। আজ কমলকুটিরে সেই বৈঠকখানা ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে উপবিষ্ট। 2রা এপ্রিল 1882 বেলা 5টা, বেলা অর্থাৎ এটা বিকেল। কেশব ভিতরের ঘরে ছিলেন, তাহাকে সংবাদ দেওয়া হইল। তিনি জামা চাদর পরিয়া আসিয়া প্রণাম করিলেন। তাহার ভক্ত বন্ধু
কালীনাথ বসু পীড়িত তাহাকে দেখিতে যাইতেছেন। ঠাকুর আসিয়াছেন, কেশবের আর যাওয়া হইল না। ঠাকুর বলিতেছেন, তোমার অনেক কাজ, আবার খবরের কাগজে লিখতে হয়, সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যাবার অবসর নাই, তাই আমি তোমায় দেখতে এসেছি। তোমার অসুখ শুনে ডাব চিনি মেনেছিলুম। মাকে বললুম, মা, কেশবের যদি কিছু হয় তাহলে কলিকাতায় গেলে কার সঙ্গে কথা কব? ওই যে বলছিলাম 1872-এর, এই 75-এর আর 1882-র এই 7 বছরের কেশব সেন কিন্তু এখন মাস্টারমশাই লিখছেন যে জামা চাদর পরিয়া তিনি এসে ঠাকুরকে প্রণাম করলেন। তাহলে এখনকার কেশবের মধ্যে কিন্তু আগের সেই ভাবটি আর নেই। এখন তিনি অন্য মানুষ হয়ে গেছেন। আর এখন তিনি এত ভালোবাসেন ঠাকুরকে যে একটা জায়গায় যাওয়ার কথাও ভেবে রেখেছিলেন। তার বন্ধু অসুস্থ, কালীনাথ বসু পীড়িত, তাকে দেখতে যাবেন ভেবেছিলেন, কিন্তু ঠাকুর আসাতে তিনি সেই যাওয়াটা আর যাওয়া হলো না। এবারে ঠাকুর কি বলছেন যে তুমি খবরের কাগজে লিখতে থাকো, তুমি দক্ষিণেশ্বরে যাওয়ার টাইম পাও না, তাই আমি তোমায় দেখতে এসেছি। আর তোমাকে ডাব চিনি মানত করেছিলাম। কারণ কেন মানত করেছিলাম না, তুমি কলকাতায় আছো, তুমি কলকাতায় যদি না থাকো তাহলে কার কাছে আসবো, তাই মায়ের কাছে মানত করেছিলাম। শ্রীযুক্ত প্রতাপাদি ভক্তদের সহিত শ্রীরামকৃষ্ণ অনেক কথা কহিতেছেন। কাছে মাস্টার বসিয়া আছেন দেখিয়া তিনি কেশবকে বলিতেছেন, ইনি কেন ওখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যান না, জিজ্ঞাসা করো তো গা। ইনি বলেন মাঘ ছেলের উপর মন নাই। মাস্টার সবে 1 মাস ঠাকুরের কাছে যাতায়াত করিতেছেন, শেষে যাইতে কয়দিন বিলম্ব হইয়াছে, তাই ঠাকুর এইরূপ কথা বলিতেছেন। ঠাকুর বলিয়া দিয়াছেন, আসতে দেরি হলে আমায় পত্র দেবে। ঠাকুর যে প্রত্যেকটি ভক্তের সাথে কীরকম যোগাযোগ রাখতেন, অর্থাৎ তাদের কল্যাণের জন্যই তিনি যেতেন। যেমন কেশব সেনের কাছে গেছেন, হয়তো অনেকে ভাবতে পারেন কেশব সেন তো বড় লোক, তার কাছে গেছে, কিন্তু দেখছি আমরা পরের পেরাতেই দেখছি তিনি মাস্টারমশাইকেও বলছেন যে ও কেন যায় না। উনি তো এর আগে একবার মাস্টারমশাই গেছিলেন প্রথমবার, তারপরে আমরা জানি সেখানে ভালো গান হয়েছিল, খুব মুগ্ধ হয়েছিলেন। তারপরে সেখানে তিনি ঠাকুরকে গিয়ে বলছেন, আর কি গান হবে না? তখন বললেন, না এখন আর হবে না। তো সেটা 14 মার্চ হবে ঘটনাটি। তো এখন আর এখানে হবে না, তুমি ইয়েতে যাবে, ওই বলরাম বসুর বাড়িতে যাবে। তখন মাস্টারমশাই বলরাম বসুর বাড়ি চিনতেন না, জানতেন না এসব। তখন বললেন, ও তো বড় লোকের বাড়ি, আমি গেলে ঢুকতে দেবে না দেবে কি হবে, আমি যাব না, পরে এখানেই আসব। তখন ঠাকুর একটি দারুণ কথা বলেছিলেন যে সে কি গো, তুমি আমার নাম করবে, আমার নাম করলে তোমাকে কেউ না কেউ তোমাকে পৌঁছে দেবে। এটি শুধু মাস্টারমশাইকে নয়, এটি আপামর ভক্তকে ঠাকুর একই কথা বলেছেন। সবার জন্যে এটি একটি মহৌষধি, যে আমার নাম করবে, এটি যেন এ যুগের মন্ত্র, এ যুগের অস্ত্র। আমার নাম করলেই তুমি সব জায়গায় যেতে পারবে। এখানে তার নাম করলে জগতে কেন, জগতের পরপারে যে জায়গা আছে সেখানেও তোমাকে কেউ না কেউ এসে নিয়ে যাবে, অর্থাৎ সেখানে তুমি নিশ্চিন্তে যেতে পারবে। তো ঠাকুর এখানে মাস্টারমশাইকে বলছেন যে মাস্টারমশাই কেশবকে ইঙ্গিত করে বলছে, ওকে বলুন ও তো যায় না কেন, উনি তো ওখানে যায় না, জিজ্ঞাসা করো তো কেন যায় না। ও যে বলে, একবার মাস্টারমশাই বলেছেন মাঘ ছেলের উপর ওর মন নেই। মাঘ ছেলে অর্থাৎ স্বামী স্ত্রীর উপর, মাঘ অর্থাৎ স্ত্রীকে বলছে, স্ত্রী ছেলে মেয়েদের গ্রামের ভাষা এরকমই ছিল যে স্ত্রী এবং ছেলে বাড়ির পরিজনদের উপর তার মন নাই, এটা মাস্টারমশাই বলেছিলেন। তাই আরেকটা ওখানে বলছিলেন যে ঠাকুর বলেছিলেন যে যদি আসতে দেরি হয় তাহলে তুমি আমায় পত্র দেবে, অর্থাৎ দেরি করলে তুমি আমাকে জানাবে কেন আসছো না। তাহলে ঠাকুর একদিকে মায়ের ভাবে বিভোর হয়ে আসছেন, সমাধিস্থ হচ্ছেন, অন্যদিকে কিন্তু সবার সাথে যোগাযোগ রাখার জন্যে তিনি ডাকছেন, প্রত্যেককে ডাকছেন, ডেকে নিচ্ছেন। তারপরে ব্রাহ্ম ভক্তেরা
শ্রীযুক্ত সমাধ্যায়ীকে দেখাইয়া ঠাকুরকে বলিতেছেন, ইনি পণ্ডিত, বেদাদি শাস্ত্র বেশ পড়িয়াছেন। ঠাকুর বলিতেছেন, হ্যাঁ, এর চক্ষু দিয়া এর ভিতরটি দেখা যাচ্ছে, যেখানে সার্সির দরজার ভিতর দিয়া ঘরের ভিতরকার জিনিস দেখা যায়। ব্রাহ্ম ভক্ত একজন আছে সমাধ্যায়ী, তিনি শাস্ত্র জানেন, পণ্ডিত মানুষ। তাকে দেখে ঠাকুর আর অন্য বেশি প্রসঙ্গ এখানে করেননি, যেন তিনি বলতে চাইলেন যে এর মধ্য দিয়ে, অর্থাৎ এর চক্ষু দিয়ে আমি ওর ভিতরটা দেখতে পাচ্ছি। অর্থাৎ পণ্ডিত হলেই হবে না, আরও কিছু দরকার হয়। সেটাই কি ঠাকুর ইঙ্গিত করছেন কিনা এটা এখানে বোঝা যায় না। আমরা এটাই ঠাকুর বলছেন যে ওর ভিতর দিয়ে, ওর চোখের ভিতর দিয়ে ওর ভিতরে যে জিনিস আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা কাচের দরজা দিয়ে যেরকম ভিতরে ঘরের সমস্ত কিছু দেখা যায়, ঠাকুর ওই সমাধ্যায়ীর ভিতরে কি আছে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। শ্রীযুক্ত তৈলক্য গান গাইতেছেন। গান গাইতে গাইতে সন্ধ্যার বাতি জ্বালা হইল, গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান আর মার নাম করিতে করিতে সমাধিস্থ। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া নিজেই নৃত্য করিতে করিতে গান ধরিলেন, সুরা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তি তাই মশলা দিয়ে, জ্ঞান সুড়িতে চুঁয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা, প্রসাদ বলে এসব সুরা, খেলে চতুর বর্গ মেলে। শ্রীযুক্ত কেশবকে ঠাকুর স্নেহ ভরে নয়নে দেখিতেছেন, যেন কত আপনার লোক, আর যেন ভয় করিতেছেন কেশব পাছে অন্য কারুর, অর্থাৎ সংসারের হয়েন। তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন, কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনে সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি যে মন্তর, দিলাম তোরে সেই মন্তর, এখন তোর মন্তর, যে মন্ত্রে বিপদেতে তরিতরাই। আমরা জানি যে মন্তর, দিলাম তোরে সেই মন্তর, এখন মন্তর, অর্থাৎ সব ত্যাগ করে ভগবানকে ডাকো, তিনিই সত্য আর সব অনিত্য, তাকে না লাভ করে কিছুই হলো না, ইহাই মহামন্ত্র। এখানে একটি অন্য দিক আমরা দেখছি ঠাকুরের, সেটি তিনি কেশবকে কতটা ভালোবাসছেন। তিনি শুধু ডাবচিনি মানত করেছেন তা নয়, তিনি তার কাছে ছুটে এসেছেন তা নয়, তিনি তাকে, ঠাকুর বলছেন না বারবার মনমুখ এক করা, ঠাকুর মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসেন এবং তার জন্য চিন্তা হচ্ছে ঠাকুরের। কেন চিন্তা হচ্ছে? তিনি যদি পাছে সংসারে ঢুকে যায়, বলছেন না যেন ভয় করিতেছে, কেশব পাছে অন্য কারু, কেশব পাছে অন্য কারু, অন্য কারু অর্থাৎ সংসারের হয়ে যায়, কারু অর্থাৎ সংসারের হয়ে যায়। অর্থাৎ কেশবের মনটি ঈশ্বরে আছে, ঈশ্বর থেকে সরে গিয়ে তিনি যদি আবার সংসারে ঢুকে যায় তাহলে সেটি ঠিক হবে না। তাই তিনি ঠাকুর এখানে আসছেন, তাহার দিকে বলছেন, গান করতে করতে বলছেন। এই রকম গান নরেনের প্রতিও করেছেন ঠাকুর, এখানেও সেই একই গান করছেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনে সন্দেহ হয় পাছে তোমায় ধনে হারাই হারাই। তারপরে উনি বলছেন যে মন্তর দিচ্ছেন, অর্থাৎ ধর্মের যে আসল সত্যটি সেটি ঠাকুর কেশবের কাছে শুনিয়ে দিয়েছেন কেশবকে। এখন যদি কেশব সেটি না নেয় তাহলে কিন্তু সংসারে ডুবে যায়, তাহলে কাজ হবে না। কাজ করতে গেলে তাকে ও ঠাকুরের এই মন্ত্রটি নিতে হবে, নিয়ে এখন মন্তর, এই মন দিয়ে তাকে বিচার করতে হবে। আমি জানি যে মন্তর, অর্থাৎ তোর মাইন্ড দিয়ে সেটাকে ভাবতে হবে, আর দিলাম তোরে সেই মন্তর, আমি তোমাকে মন্ত্র দিয়ে দিলাম, তোমার মাইন্ডে অ্যাকসেপ্ট করতে হবে ওই মনটা। তাহলে মন্তর আর মন্তর কথা দুটো শুনতে একই, কিন্তু মানেটা হলো এইরকম, মনের মধ্যে গেঁথে দিলেন এবং সেই মন্ত্রটা, তাতে কি হবে? তাতে হলে ভগবানের দিকে যাবে আর সংসার অনিত্য বোধ হবে, তাকে ডাকতে হবে, এটাই মহামন্ত্র। আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন, তাহাকে
জল খাওয়াইবার জন্য উদ্যোগ হইতেছে। হল ঘরের এক পাশে একটি ব্রাহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ হাস্যবদন বালকের ন্যায় পিয়ানোর কাছে গিয়া দাঁড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হলো। জল খাওয়াইবেন আর মেয়েরাও প্রণাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল। এইবারে তিনি গাড়িতে উঠিলেন। ব্রাহ্মভক্তরাও সকলেই গাড়ির কাছে দাঁড়াইয়া আছেন। কমলকুটির হইতে গাড়ি দক্ষিণেশ্বরে মন্দিরাভিমুখে যাত্রা করিল। তাহলে এরপর ঠাকুর ভিতরে গেলেন। ভিতরে গিয়ে একটু যারা মহিলারা যারা ছিলেন তাদের সাথে দেখা করলেন, তারাও প্রণাম করলেন। করার পরে তিনি দক্ষিণেশ্বরে ফিরে এলেন। তাহলে কেশবের কাছে যে প্রথম থেকে যে সাক্ষাতে যেগুলো হয়েছিল, মাস্টারমশাই সমস্ত কিছু একসাথে বর্ণনা করেছেন। শুনতে আমাদের একটু বোরিং লাগে যে এইরকম ঘটনাগুলো পরপর, কিন্তু যারা আমরা লীলা চিন্তন করি, ঠাকুরকে ধরে যখন আমরা লীলা চিন্তন করব, ঠাকুরের যাত্রাপথ নিয়ে যখন আমরা ভাবব, তখন কিন্তু এটি একটি আমাদের বড় পথ দেখায়। গুগল ম্যাপের মতন এটি আমাকে নিয়ে যাবে, বেলঘরিয়া নিয়ে যাবে, তারপরে নিয়ে যাবে ধীরে ধীরে কোথায় নরেন এসেছেন, কোথায় মাস্টারমশাইয়ের সাথে পরিচয় হয়েছে প্রথম, কোথায় ঠাকুরের ছবিটি তোলা হয়েছে। যখনই আমরা এই ছবির দিকে তাকাবো, তখনই আমরা কেশবের কথা মনে আসবে যে হ্যাঁ, উনি তো এরকম এর সাথে যুক্ত ছিলেন। তো সেই রকম রাজেন্দ্র প্রসাদের কথাও মনে আসবে। এই রকমভাবে যে দেখব যে ঠাকুর কেশবের সাথে যে সম্পর্কগুলো করেছেন, তার একটাই উদ্দেশ্য, তিনি একটা মহামন্ত্র তিনি তার কানে দেবেন, যেটি জগৎবাসীকে দিতে হবে। সেই মন্ত্রটি তিনি কেশবকে শোনানোর জন্যই এসেছেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।